ঢাকা থেকে বলছি গত ৩ পর্বে আমরা ঢাকা শহরের অনেক সমস্যার মধ্যে কিছু চিহ্নিত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেছি, যেমন অবৈধ জলাশয় ভরাট ও দূষণ, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, ভূমিকম্পের ঝুঁকি, সুপেয় পানির অভাব, পাবলিক টয়লেটের অভাব, বায়ু দূষণ, হিট আইল্যান্ড এফেক্ট, নারী ও শিশুদের নিরাপত্তা সহ আরও অনেক কিছু। এ যেন এক সমস্যার জনপদ। এমনিতেই প্রতিদিন এসব সমস্যার মধ্যে আছি, আবারও এই সমস্যার কথা। আচ্ছা, চিহ্নিত সমস্যা নিয়ে আর কত কথা হবে এখানে বলুন তো? তাই ঢাকা থেকে বলছি এই পর্বে সমস্যা নয়, কথা বলবো সমাধানের হদিশ নিয়ে, সংস্কারের আশা নিয়ে। জুলাই অভ্যুত্থান আমাদের মনে যেমন নতুন আশা জাগিয়েছে সংস্কারের, শুধু রাজনৈতিক ব্যবস্থার না, নগর ব্যবস্থা, সুযোগ সুবিধা, নাগরিক অধিকারের সুরক্ষার। এই নগরেই তো ঘরে ঘরে আমরা বলি, অমুকে পারলে তুমি পারবে না কেন, ওই দেশ করেছে আমরা পারি না কেন। বাংলাদেশে অতীতে নানা সরকারের সময় তো বটেই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পর্যন্ত একটি দেশ অনুসরণীয় মডেল হিসেবে বারবার আলোচনায় এসেছে। 1965 সালে এশিয়ার মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় এই দেশটি। একই সময় 1965 সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক শহর হিসেবে ঢাকার চিত্র ছিল এরকম। 54 বছর পর দুর্ভাগ্যক্রমে আজ ঢাকা শহর পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে অবসবাসযোগ্য ও অন্যতম ব্যয়বহুল শহরে। আর 1965 সালে স্বাধীন হওয়া দেশটির অবস্থা ছিল এরকম। আজ এই দেশটি বিশ্বের বসবাসযোগ্য দেশগুলোর মধ্যে 26তম এবং এশিয়ার মধ্যে সবচেয়ে বসবাসযোগ্য আকাঙ্ক্ষিত দেশ হিসেবে সুপরিচিত। ঠিক ধরেছেন, আমি বলছি সিঙ্গাপুরের কথা। দ্য লিটল রেড ডট নামে পরিচিত এই দেশটির আয়তন 750 স্কোয়ার কিলোমিটার। আয়তনে ঢাকা সিঙ্গাপুরের অর্ধেক, কিন্তু ঢাকার জনঘনত্ব 23,234 জন প্রতি স্কোয়ার কিলোমিটারে, যা কিনা সিঙ্গাপুরের জনঘনত্বের প্রায় 3 গুণ। বিগত সরকারের আমলে ঢাকাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলা হবে এ ধরনের একটি স্বপ্ন দেখানো হয়েছে জনগণকে। উন্নয়ন বলে নিয়ে ফেসবুকে নানা ট্রোল আমরা দেখেছি। প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুর বানিয়ে ফেলা আমরা কতটা বুঝে বলি? বাইরের চাকচিক্যে আমরা যতটা মজে যাই, ভেতরের শক্তিটা নিয়ে কি ততটা ভাবি? সেই চিন্তার, পরিশ্রমের মানসিকতা, মানুষের প্রতি নিবেদন কি আমাদের আছে? নগরের উন্নয়ন কিন্তু একটা বা এক গোষ্ঠীর উন্নত মগজের প্রকাশ। আর আমাদের মগজ, সিঙ্গাপুরের যে চিত্র আমরা মগজে ধারণ করি ও সেই মতো শহরকে গড়তে চাই, সমস্যাটা সেখানে। বাংলাদেশ থেকে যারা ট্যুরিস্ট হিসেবে সিঙ্গাপুরে যান, তাদের কাছে সিঙ্গাপুর মানে কিছু বিনোদনের এলাকা, যেমন মেরিনা বে সান্ডস, সেন্তোসা আইল্যান্ড ইত্যাদি। ট্যুরিস্ট থেকে শুরু করে রাষ্ট্রীয় নীতি নির্ধারক ও পরিকল্পক সবাই দুর্ভাগ্যক্রমে সিঙ্গাপুরের চকচকে দালান কোঠা অবকাঠামোটুকুই অনুকরণ করতে চেয়েছেন, কিন্তু দেখতে ও বুঝতে ব্যর্থ হয়েছেন যে এই চমৎকার দালান কোঠা জনপরিসর পরিকল্পনার কেন্দ্রবিন্দু ওই দেশের নাগরিকরা, এবং শুধুমাত্র সুবিধাপ্রাপ্ত উচ্চবিত্ত নাগরিকরা না, সকল সামাজিক ও অর্থনৈতিক স্তরের নাগরিককে অন্তর্ভুক্ত করা হয়েছে ওই দেশের নগর পরিকল্পনায়। সিঙ্গাপুরের মানবকেন্দ্রিক নগর পরিকল্পনায় যে দিকগুলো সিঙ্গাপুরকে বিশ্বের মানচিত্রে একটি অন্যতম সুন্দর বসবাসযোগ্য শহরে পরিণত করেছে, কি সেগুলো? কিংবদন্তি নেতা লি কুয়ান ইউ 1965 সালে সিঙ্গাপুরকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব পান। ওনার রাষ্ট্র পরিচালনার পদ্ধতি কর্তৃত্ববাদী না গণতান্ত্রিক তা নিয়ে সমালোচনা আছে, কিন্তু তার জনগণ ও দেশকেন্দ্রিক উন্নয়ন ভাবনা ও কাজ সিঙ্গাপুরকে আজকের অবস্থানে নিয়ে এসেছে এবং এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। লি কুয়ান ইউ সিঙ্গাপুরকে গার্ডেন সিটি মডেলে গড়ে তুলতে চেয়েছিলেন। এজন্য তিনি নিয়োগ দেন যোগ্য বিশেষজ্ঞদের এবং তৈরি করেন একটি দীর্ঘমেয়াদী মানবকেন্দ্রিক নগর পরিকল্পনা, যেখানে উন্নয়নের মূল উদ্দেশ্য নগরের মানুষের জীবনের অর্থনৈতিক, সামাজিক উন্নতি, নাগরিক সুযোগ সুবিধা ও অধিকার নিশ্চিতকরণ।
1970 সালে তৈরি হওয়া সিঙ্গাপুরের মাস্টার প্ল্যান প্রতি 10 বছর অন্তর রিভিউ করা হয়। এত পরিবর্তনের ভেতর দিয়েও এই মাস্টার প্ল্যানে মানব কেন্দ্রিক পলিসি বা মূলনীতিগুলো অপরিবর্তিত থেকেছে। মূলনীতিগুলোর মধ্যে আছে সাশ্রয়ী আবাসন বা অ্যাফোর্ডেবল হোমস, সবুজ বন এবং জলাশয় সংরক্ষণ, গণযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন কর্মসংস্থানের মাধ্যমে সিঙ্গাপুরের অর্থনীতিকে টেকসই করা এবং ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিতামূলক সমাজ তৈরি করা। সাশ্রয়ী আবাসন সিঙ্গাপুরের নগরায়নের একটি অভাবনীয় দিক। সিঙ্গাপুরে প্রায় 80% নাগরিক পাবলিক হাউজিংয়ে থাকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল এই পাবলিক হাউজিংয়ে থাকার। 70-এর দশকে হাউজিং ডেভেলপমেন্ট বোর্ডের আওতায় তৈরি হয় সিঙ্গাপুরের প্রথম পাবলিক হাউজিং। 1965 সালে তৎকালীন প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ সিদ্ধান্ত নেন, নগর উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হবে বস্তিতে থাকা মানুষদের সাশ্রয়ী ও স্বাস্থ্যসম্মত পাবলিক হাউজিংয়ে পুনর্বাসন। এই পুনর্বাসিত নাগরিকরা ফ্ল্যাটের মালিকানা পাবেন মার্কেট প্রাইস থেকে অত্যন্ত কম দামে, 99 বছরের লিজে, এবং তার জন্য সরকারি লোনও দেয়া হবে। এই পাবলিক হাউজিং হোম ওনারশিপ মডেল সিঙ্গাপুরের আজকের অবস্থানে আসার একটি অন্যতম স্তম্ভ। প্রতিটি পাবলিক হাউজিং এস্টেটের কেন্দ্রে আছে কমিউনিটি হাব, যেখানে হাঁটা দূরত্বে আছে বাচ্চাদের খেলার জায়গা, বয়স্ক নাগরিকদের ব্যায়ামের জায়গা, বাজার, ক্লিনিক এবং অন্যান্য সুযোগ সুবিধা। ঢাকা শহরের ডিটেল এরিয়া প্ল্যান নিয়ে কাজ চলছে বিগত কয়েক বছর ধরে। ড্যাপে ব্লক ডেভেলপমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছে, যার সাথে সিঙ্গাপুরের এইচডিবি স্ট্রিটের পরিকল্পনার সাদৃশ্য আছে। প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুরের এইচডিবি এস্টেটের পরিকল্পনা থেকে আমরা আমাদের ভবিষ্যতের ব্লক ডেভেলপমেন্টের জন্য কি নিতে পারি? এবার চলুন তাকাই সিঙ্গাপুরের যোগাযোগ ব্যবস্থার দিকে। এই মুহূর্তে সিঙ্গাপুরের মেট্রো রেলের নেটওয়ার্ক 178 কিলোমিটার। 2030-এর মধ্যে তা হয়ে যাবে দ্বিগুণ। ঢাকাও এখন মেট্রো রেলের শহর, কিন্তু কি নেই ঢাকায় যা কিনা সিঙ্গাপুরের মেট্রো রেল নেটওয়ার্কে আছে? প্রথমত, এইচডিবির আওতায় সাশ্রয়ী পাবলিক হাউজিংগুলো অধিকাংশই মেট্রো রেল করিডোরের দুপাশে অবস্থিত। তার ফলে 80% হাউসহোল্ড 10 মিনিট হাঁটা দূরত্বে পাচ্ছে রেলওয়ে স্টেশন এবং সকল রকম সুযোগ সুবিধা। সেই 10 মিনিট হাঁটা দূরত্বকে সুবিধাজনক করার জন্য পথচারী এবং সাইকেল চালকদের জন্য আছে কাভার্ড ফুটপাথ ও বাইকওয়ে। আছে চমৎকার বাস পরিবহন ব্যবস্থা, যা কিনা মেট্রো রেল এবং অন্যান্য পরিবহন মাধ্যমের সাথে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সমন্বয় করা। প্রকৃতি বান্ধব নগরায়নের বিষয় কি শেখায় এই ছোট্ট দেশটি? 1970 সালে সিঙ্গাপুরের প্রথম মাস্টার প্ল্যান তৈরি করার সময় শহরের কেন্দ্রে অবস্থিত বনাঞ্চল ও বড় বড় কিছু জলাশয় সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন নাগরিকদের জন্য সাশ্রয়ী আবাসন তৈরি করা ছিল একটি অন্যতম প্রয়োজন, কিন্তু সে কারণে ভরাট করা হয়নি গুরুত্বপূর্ণ জলাশয়, উজাড় করা হয়নি বনাঞ্চল। উপরন্তু 2030 সালের মধ্যে সিঙ্গাপুর প্রতি 1000 জন নাগরিকের জন্য 0.8 হেক্টর সবুজ পার্ক এলাকা বরাদ্দ করার পরিকল্পনা করেছে। এবার আসি জলাশয় সংরক্ষণের দিকে। 1965 সালে লি কুয়ান ইউর উদ্যোগে সিঙ্গাপুর রিভার পরিষ্কার করার 10 বছর ব্যাপী উদ্যোগ নেওয়া হয়। প্রচণ্ড প্রতিরোধের মুখেও নদীর তীরবর্তী 40,000 বস্তি এলাকা আর 610টি শুয়োরের খামার সরিয়ে সিঙ্গাপুর রিভার এখন পরিণত হয়েছে একটি পরিষ্কার জলাশয়, যার দুপাশ ঘিরে গড়ে উঠেছে সিঙ্গাপুরের কমার্শিয়াল ও এন্টারটেইনমেন্ট হাব, এবং সিঙ্গাপুর রিভার ও মেরিনা রিজার্ভয়ের সরবরাহ করে সিঙ্গাপুরের প্রায় 10% পানি। সদিচ্ছা থাকলে আমরাও কি পারি না ঢাকার আশেপাশের নদীগুলোকে পরিষ্কার করার এরকম উদ্যোগ নিতে? শহরকে যখন আপনি শুধুমাত্র টাকা লগ্নি আর টাকা বানানোর মেশিন হিসেবে দেখবেন, তখন সিঙ্গাপুরের ঝা চকচকে মেরিনা বে, ক্যাসিনো, শহরটির বাহ্যিক চাকচিক্য আপনার জন্য মডেল হয়ে দাঁড়াবে। আপনি সেখানে বেড়াতে যাবেন, সুন্দর বাতাসে ঢাকার জন্য দীর্ঘশ্বাস ফেলবেন, আপনার বুড়িগঙ্গা তুরাগ দখল হয়ে যাবে, জলাশয় উজাড় হবে, খড়খড়ে কংক্রিটের উৎপাত চলবে। ঢাকায় থাকলে আপনার আমার আয়ু 7 বছর কমে যাবে। শহরের অর্থনৈতিক উৎপাদনকে আপনি যখন নাগরিকদের সুযোগ সুবিধা ও
উন্নত পরিবেশ তৈরি করার মাধ্যম হিসেবে দেখবেন, তখনই কেবল সিঙ্গাপুরের কাছ থেকে শেখা যাবে। এখানেই বড় প্রশ্ন দূরদৃষ্টির, পরিকল্পনার। প্রশ্ন হলো, আমাদের নেতৃত্ব নিজের দেশকে নিজের সন্তানদের থাকার জায়গা মনে করে কিনা, জনগণের প্রতি দায়িত্ববোধ আছে কিনা, প্রকৃতির হাওয়া, জল, নদীর মূল্য আমরা বুঝি কিনা। তবেই কেবল ঢাকার নগরায়নের কেন্দ্র হতে পারে মানুষ। দালান কোঠা, ফ্লাইওভার আর উন্নয়নের ভ্রান্ত ধারণা কেন্দ্রিক নগরায়ন আমরা আর চাই না। ব্যক্তি, গোষ্ঠী কিংবা নিরেট টাকা বানানোর জন্য প্রকল্প আমরা চাই না। এমন যদি হয়, তাহলে অন্তত একজন নগর গবেষক হিসেবে আমার কোনো আপত্তি নেই যদি ঢাকা সত্যি সিঙ্গাপুর হয়। আপনারাও ভেবে দেখুন। ঢাকা থেকে বলছি, আপনিও ঢাকা নিয়ে আপনার মন্তব্য জানান। পোস্ট দেখুন, ভাবুন, করুন।